আপনি এখন গল্প শিকারীর কবলে। গল্প শিকারীর আজকের নিবেদন শশধর দত্ত রচিত দস্যু মোহন সিরিজের পঞ্চম গল্প রমাহারা মোহন। আজ শুনবেন প্রথম পর্ব। আজমের থেকে কয়েক মাইল উত্তরে এক সুবিস্তীর্ণ পার্বত্য উপত্যকার মধ্যে একটা পার্বত্য পল্লী গড়ে উঠেছে। সেখান থেকে আরো 1 মাইল উত্তরে একটা সুদৃশ্য সাদা রঙের বাংলো দেখতে পাওয়া যায়। দূর থেকে এই বাংলোটিকে অপূর্ব এক মায়াপুরী বলে মনে হয়। একদিন এই বাংলোর একটা ঘরের মধ্যে একটা চেয়ারে দস্যু মোহন বসেছিল, আর তার সামনে টেবিলের ওপর স্তূপাকৃতি চিঠিপত্র। এত চিঠি কখন যে পড়ি। তুমি এই ঘরে? রমা, বসো। কি এত ভাবছো বসে বসে? রমা, অর্থের নেশায় 2 হাতে ইনকাম করেছি, বিলিয়েছি, কিন্তু এখন দেখছি দিনে দিনে প্রার্থীর সংখ্যা বেড়ে চলেছে। যে কোনো জায়গায় গেছি হাজার হাজার দরিদ্র চারদিকে ভিড় করে দাঁড়িয়েছে। 2 হাতে বিলিয়েছি। তাদের ওই হতাশাগ্রস্ত চোখ কেন জানি আমি সহ্য করতে পারি না। একটু যদি তৃপ্তির আলো ফোটে, ওদের চোখ মুখ দেখে আমি আনন্দ পাই। আর সেই জন্যই বোধহয় আমি আইন কানুন, সমাজ ব্যবস্থা কোনো কিছু মানিনি। কিন্তু অনেক অন্যায় জুলুমও করতে হয়েছে। কিন্তু এখন একটা অদ্ভুত চিন্তায় পড়েছি। একদিকে অসংখ্য মানুষ অনাহারে জীবন কাটাচ্ছে, আর মানুষেরই তৈরি আইন। এদিকে এত অর্থ, এত সম্পদ আমার। কিন্তু আচ্ছা, তুমি ভেবে দেখো, আমি একটা পয়সাও কিন্তু নিজের জন্য ব্যয় করিনি। রমা, যাকে ছাড়ো। আমি সবই বুঝি। বাবু, আজকের কাগজগুলো। ওহ, এরপরে আবার খবরের কাগজ। রমা, একটু চোখ বুলিয়ে দেখে নাও তো। হে কি দাদা, মানেটা কি? এইসবের মানে কি? কি হলো? কই দাও দেখি। পড়ে দেখো, দেখো কাগজটা নাও। মোহন রমার হাত থেকে খবরের কাগজটা নিয়ে পড়তে শুরু করল। তার মুখ অস্বাভাবিক গম্ভীর হয়ে উঠল। এ কি, সরোজ অ্যারেস্ট হয়েছে? মিস্টার সোমের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছিল না। তিনি আগ্রার দুর্গপ্রাসাদ থেকে পুরীতে এসে পুত্র সরোজ এবং পুত্রবধূ কবিতার সঙ্গে তার বিশাল অট্টালিকায় বাস করছিলেন। পুরীতে তার শরীর স্বাস্থ্য অনেকটাই সেরে উঠেছিল, যদিও কন্যা রমার কথা ভেবে মনে মনে তিনি কষ্ট পেতেন। কিন্তু হঠাৎ এক বিপদ ঘটল। মিস্টার সোম আকস্মিক এই বিপদে বিপর্যস্ত হয়ে পড়লেন। তিনি সরোজকে বিশেষ একটা কাজে কলকাতায় পাঠিয়েছিলেন। হঠাৎ খবর এলো সরোজ পুলিশের হাতে বন্দী। অবিনাশ রায় নামক একজন সম্ভ্রান্ত ধনবান ব্যক্তিকে লুট করতে গিয়ে এবং গুলি করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রায় সাহেবের অবস্থা সঙ্গীন। যে ভীষণ অপরাধে সরোজকে গ্রেপ্তার করা হয়েছে তার সম্ভাব্য শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ তিলে তিলে মৃত্যু। এই গ্রেপ্তারের কাহিনী ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। মিস্টার সোম এই খবর পেয়ে শয্যাশায়ী হলেন। সরোজের স্ত্রী কবিতা উদ্বেগে আকুল হয়ে মিস্টার সোমের কাছে বসে কাঁদছিল। বাবা, আমি বিশ্বাস করি না, এই হতে পারে না, এই মিথ্যে, এই হতেই পারে না। আপনি বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন আপনার ছেলেগুলো করতে পারে? বলুন। অসম্ভব। আমার সরোজ কোনো অপরাধ করতে পারে না।
নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। আমি যে কি করব বৌমা, কিছুই বুঝতে পারছি না। এই সময় ঘরের বাইরে একটা দ্রুত পায়ের শব্দ শোনা গেল। দেখা গেল রমা ঘরে ঢুকছে। সে ঢুকেই মিস্টার সোমের পায়ের ওপর মাথা রেখে ফুঁপিয়ে কেঁদে উঠল। মিস্টার সোম রমাকে দেখে আনন্দের আতিশয্যে বলে উঠলেন, রমা, রমা মা, আমার রমা, তুই বেঁচে আছিস? এ কি বাবা, অজ্ঞান হয়ে গেছেন? বৌদি, বৌদি তাড়াতাড়ি একটু জল আনো। জল দাও, জল দাও। বাবা, বাবা। কবিতা তৎক্ষণাৎ জল এনে মিস্টার সোমের চোখে মুখে দিতেই মিস্টার সোম চোখ মেলে তাকালেন। মা, তুই এসেছিস এই বিপদের সময়, তুই এসেছিস। উফ। হ্যাঁ বাবা, এসেছি। কিন্তু বাবা, আপনি কি আমাদের মার্জনা করতে পারবেন না? তোকে মার্জনা করতে পারবো না? কি বলছিস রমা? আমি জানি বাবা, যত অপরাধী করি আপনি আমাকে ক্ষমা না করে পারবেন না। রমা, আমি তো শরৎকে বাঁচানোর কোনো পথই দেখতে পাচ্ছি না রে। কি হয়েছে বাবা? দাদা ডাকাতি করতে গিয়ে খুনের দায়ে গ্রেপ্তার হয়েছেন, এ কথা আমি বিশ্বাস করি না। আপনি আমাকে সব কথা খুলে বলুন। অবিনাশ রায় একটা শয়তান, স্কাউন্ড্রেল। বাবা, আপনি অবিনাশ রায়কে চেনেন? হ্যাঁ, এই বদমাসটাকে চেনার দুর্ভাগ্য আমার হয়েছে মা। আমার বহু অর্থই এই পিশাচটাকে দিতে বাধ্য হয়েছে। সে একটা কুখ্যাত ব্ল্যাকমেলার। ব্ল্যাকমেলার? কি বলছেন বাবা? আমি সব খুলে বলবো, সব বলবো। গত 10 বছর ধরে এক পিশাচ আমাকে তিল তিল করে অন্তঃশ্বাস শূন্য করে ফেলেছে। আমি কোনোদিন এসব কথা কাউকে বলিনি। এখন আপনি সব খুলে বলুন বাবা। অনেক দিন আগে যখন দেশে স্বদেশী আন্দোলন চলেছিল, তখন 25 বছর বয়সের এক যুবক, সে একটা সন্ত্রাসবাদীদের দল তৈরি করেছিল। সেই দলে আমি যোগ দিয়েছিলাম। ওই সন্ত্রাসবাদীদের 12 জন সভ্য একটা প্রতিজ্ঞাপত্রে সই করেছিল। কিন্তু বিশ্বাস কর রমা, আমি ওই প্রতিজ্ঞাপত্রে সই করিনি। কয়েকদিন পরেই পুলিশ এই দালাল দলটির গুপ্ত আড্ডা আবিষ্কার করে। সব সভ্যরা গা ঢাকা দেয়। অফিসের কাগজপত্র এবং প্রতিজ্ঞাপত্রটি একজন সভ্যের কাছেই ছিল। আমার দৃঢ় বিশ্বাস প্রতিজ্ঞাপত্রে আমি সই করিনি, কিন্তু পরে দেখা যায় সেই গুপ্ত দলিলে আমার সইও আছে। অদ্ভুত ব্যাপার। সেই গুপ্ত দলিল অবিনাশ রায়ের হাতে গিয়ে পড়ে। বছরের পর বছর কেটে যায়। সেকালে যুবক সন্ত্রাসবাদীরা একালে সবাই প্রায় গণ্যমান্য ব্যক্তি। তাদের মধ্যে বেশ কয়েকজন গভর্নমেন্টের উচ্চ পদেও রয়েছে। ধূর্ত অবিনাশ এখনকার এই গুণীমানী মানুষদের কাছে চিঠি পাঠাচ্ছে। তার সঙ্গে সেই প্রতিজ্ঞাপত্রের কপি পাঠিয়ে জানাচ্ছে তার দাবি মতো অর্থ না দিলে সে গভর্নমেন্টের কাছে এই প্রতিজ্ঞাপত্র পাঠিয়ে দেবে। সে আমার কাছেও চিঠি পাঠিয়েছে, অর্থের দাবি করেছে। অর্থ দিতে বাধ্য হয়েছি। কিন্তু বাবা, আপনি তো বললেন আপনি সই করেননি। প্রায় 20 বছর আগের কথা রে মা। তখন কি করেছি না করেছি তা ঠিক মতো মনে করতে পারি না। কিন্তু তখন বুঝিনি যে দাবির ওপর দাবি সে করতেই থাকবে।
আর দাবি বাড়তে থাকবে, আর শেষ পর্যন্ত সে তোকে পর্যন্ত দাবি করেছে। কি বলছেন বাবা? হ্যাঁ রমা, সেই সময় মোহন তোকে বিবাহ করেছিল, তাই শেষ পর্যন্ত আমি এইসব কথা বলতে পারিনি, কিন্তু সরোজকে তো বলতে বাধ্য হই, আর তাকে 1 লাখ টাকা দিয়ে অবিনাশ রায়ের কাছে কলকাতায় পাঠাই। এরপর জানি না কি হয়েছে, ডাকাতি আর অবিনাশ রায়কে খুনের অভিযোগ, কিরম একটা অদ্ভুত ব্যাপার। পুলিশ সরোজকে গ্রেপ্তার করেছে। দাদার সঙ্গে কি রিভলভার ছিল? হ্যাঁ ছিল, কারণ সঙ্গে অতগুলো টাকা ছিল, তাই সাবধান হওয়ার প্রয়োজন ছিল। মিস্টার সোম আর কোনো কথা না বলে চোখ বুজে বিছানায় শুয়ে পড়লেন। তার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। পাশেই সরোজের স্ত্রী কবিতা মুখ নিচু করে বসেছিল, তার চোখে অশ্রু। কবিতা বলল, বাবা আপনি চিন্তা করবেন না, দিদি তো এসেছেন, কিছু তো একটা ব্যবস্থা হবেই, তাই না দিদি? হ্যাঁ বৌদি, উনি দাদাকে বাঁচানোর জন্য সব রকমই চেষ্টা করবেন। সন্ধ্যার পর কন্যা ও পুত্রবধূর সঙ্গে মিস্টার সোম সমুদ্রের তীরে চেয়ারে বসেছিলেন। রমা, তুই কি একা এলি? না বাবা, উনি আমাকে পৌঁছে দিয়ে গেছেন। আমার বিরাগের ভয়ে সে আসেনি বোধহয়। হ্যাঁ বাবা, উনি আপনার মার্জনার আশীর্বাদ না পেলে কোনো দিনই আপনার সামনে আসবেন না। আশীর্বাদ আমি তাকে করেছি মা, কিন্তু মার্জনা? বেশ, আমি যদি মোহনকে মার্জনা করি, সব ভুলে যাই, তাহলে কি সে আমার সরোজকে বাঁচাতে পারবে? হ্যাঁ রে, পারবে? বাবা আপনি মার্জনা করুন আর না করুন, তিনি তার কর্তব্য করবেন। আচ্ছা, তবে তাই হবে মা। তারা যেখানে বসে কথা বলছিলেন, কিছুক্ষণের মধ্যেই সেই জায়গার খুব কাছ দিয়ে একজন বৃদ্ধ চলে গেলেন। কেউ খেয়াল করল না। রমা কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তার দিকে তাকালো, আর ঠিক তখনই সেই বৃদ্ধ তার দিকে একটা অদ্ভুত ইশারা করলেন। রমার বুঝতে বাকি রইল না বৃদ্ধ কে। বৃদ্ধ স্বয়ং দস্যু মোহন। বাবা সন্ধে হয়ে গেছে, এখন আমি তাহলে যাই। সে কি দিদি, আপনি চলে যাবেন? কোথায় থাকবেন দিদি? দেখি উনি কি ব্যবস্থা করেছেন। এরোপ্লেন থেকে নেমে সোজাই তো তোমাদের বাড়িতে এসেছিলাম। দিদি আজকে রাতটা বরং থেকে যাও। না বৌদি, আমাকে যেতেই হবে, যেমন করেই হোক দাদাকে বাঁচাতে হবে। এই বলে রমা বাবাকে প্রণাম করে দ্রুত পায়ে এগিয়ে গেল। কিছুটা দূরে গিয়ে দেখল বৃদ্ধ বেশি মোহন দাঁড়িয়ে আছে। রমা বলল, অনেক কথা আছে, চলো। হ্যাঁ চলো, আগে গাড়িতে উঠি, গাড়িতে কথা বলা যাবে। কোথায় যাব আমরা? আমরা বাড়ি যাব। বাড়ি? হ্যাঁ, আমাদের বাড়ি, প্রয়োজন আছে। রমা, আমরা এসে গেছি। দেখো তো এই বাড়িটা তোমার পছন্দ কিনা। এত সুন্দর এই বিশাল প্রাসাদটা আমাদের? হ্যাঁ, আমাদের। রমা, ওপরে এসো, শোবার ঘরটা দেখো। এত সুন্দর করে সাজিয়েছো, অপূর্ব। বলো কি, তোমার মতো একজন ইউরোপ ঘুরে আসা মহিলাকে আমি অবাক করতে পেরেছি। আমি মুগ্ধ হয়ে গেছি। আরে বাহ। দাদার ব্যাপারটা কিছু ভেবেছো? চলো দোতলার বারান্দায় বসি, ওখানে গিয়ে তোমার দাদার গল্পটা শুনবো। দোতলার বারান্দায় গিয়ে রমা অধীর আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ল। নিচে সাগরের গাঢ় কৃষ্ণবর্ণ উচ্ছল জলরাশি, ঢেউয়ের মাথায় মাথায় ফসফরাস জ্বলছে।
গম্ভীর গর্জনে সমুদ্র আলোড়িত হচ্ছে। যত দূর দৃষ্টি চলে অষ্টমীর চন্দ্রকিরণ সফেন সমুদ্রের ওপর পড়ে মোহনীয় করে তুলেছে। অপলক চোখে রমা সেদিকে তাকিয়েছিল। মোহন রমার হাত ধরে বলল, এবার তোমার দাদার কথা শুনি। রমা সবিস্তারে তার বাবার কাছে যা শুনেছিল তা মোহনের কাছে বলল। সব শুনে মোহন কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, অবিনাশ রায় কলকাতায় থাকে। মনে পড়েছে, এর খবর আমি জানি। এই লোকটা দেদার অর্থ খরচ করে, কিন্তু এর আয়ের উৎস কেউ জানে না। এতদিন এর দিকে আমি নজর দিইনি, প্রয়োজনও ছিল না। কিন্তু এখন ও সরোজের গায়ে হাত দিল, ভালো করলো না। এইবার তো দস্যু মোহনকে একটু নড়াচড়া করতেই হবে। দেখা যাক কি হয়। রায় সাহেব অবিনাশচন্দ্র রায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজের বাড়িতে এসেছেন। সরোজ এখন পুলিশ হাজতে। তার জামিন তো মঞ্জুর হয়নি, উপরন্তু কারো সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি পর্যন্ত তাকে দেওয়া হয়নি। মোহন রমাকে পুরীর বাড়িতে থাকার বন্দোবস্ত করে কলকাতায় এসে পৌঁছেছে। সে প্রথমেই খবর নিয়ে জানল যে রায় সাহেব অবিনাশচন্দ্র রায় বিপত্নিক। তার আত্মীয় স্বজন বলতে কেউ নেই। একটা বিশাল অট্টালিকায় তিনি বাস করেন। কয়েকজন ভৃত্য এবং পরিচারিকা নিয়েই তার সংসার। মোহন আরও খবর নিয়ে জানল রায় সাহেবের আয়ের কোনো নির্দিষ্ট উৎস নেই। কোথা থেকে অর্থ আসে তা কেউ জানে না। অথচ তিনি বিলাসবহুল জীবনযাপন করেন, রোলস রয়েসে চড়েন। তার মদ্যপান এবং নারীতেও বেশ আসক্তি আছে। এহেন রায় সাহেবের বাড়িতে ডাকাতি করতে গিয়ে খুনের অপরাধে সরোজ গ্রেপ্তার হয়েছে। সুতরাং বিচারের ফল যে কি হতে পারে সে বিষয়ে মোহনের কোনো সন্দেহ রইল না। মোহন ছদ্মবেশে রায় সাহেবের খাস ভৃত্য রামের সঙ্গে বন্ধুত্ব পাতাল। কিছুদিন পর মোহনকে সেই ভৃত্য জানালো রায় সাহেবের রাঁধুনি কাজ ছেড়ে চলে গেছে। রায় সাহেব হুকুম করেছেন যত তাড়াতাড়ি সম্ভব একজন রাঁধুনি জোগাড় করে দিতে হবে। দাদা, একটা রাঁধুনি জোগাড় করে দিতে হবে মাইরি। হবে? কুছ পরোয়া নেই দোস্ত, আমার এক মাসি আছে, এমন কাজ করে না তোমার দেখলি পছন্দ হয়ে যাবে। দাদা, তোমার এই বাংলা হিন্দি মেশানোটা কথাটা আমার এত ভালো লাগে। তুমি বাঁচালে কিন্তু, মাইরি বলছি দাদা। তবে দাদা একটু তাড়াতাড়ি চাই দাদা, সাহেব কিন্তু খুব রেগে আছে। কোনো রকমভাবে বাঁচাও দাদা এই পাঠটা। আরে ঠিক আছে দোস্ত, ঠিক আছে, দেখি। কখন পাঠাবে দাদা? কাল বিকেল 3টে। দাদা একটা সার্টিফিকেট লাগবে কিন্তু। সার্টিফিকেট? ও বর্ধমানের রাজার বাড়িতে আমার মাসি রান্না করেছিল, কাশেম বাজারের রাজার বাড়িতেও রান্না করেছে। আরও চ। ওরে বাবা, এইরকম মাসিকে চাকরি না দিয়ে তো রায় সাহেব পারবেনই না। বাঁচালে দাদা। ঠিক আছে দোস্ত, তবে এখন আসি। তোমার মাসিকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এসো দাদা। একদম, তোমাকে চিন্তাই করতে হবে না। মোহনের অনুচর ভৃত্য বিলাস আজমের থেকে তার সঙ্গে এসেছিল। সে কলকাতায় তার এক আত্মীয়র বাড়িতে বাস করছিল। বিলাস, একজন বিশ্বাসী রাঁধুনি মেয়ের দরকার আছে, জোগাড় করো। মেয়ে মানুষ কর্তা, ঠিক আছে, জোগাড় হয়ে যাওয়ার কথা। বিশ্বাসী হওয়া দরকার কিন্তু বিলাস। আরে কর্তা, আমার পিছু তো বোন আগে, বয়স বেশি না, আমি তাকে নিয়ে আসছি। কিছুক্ষণ পর বিলাসের সঙ্গে সোহাগী পান চিবোতে চিবোতে এসে ঘরে ঢুকল। তারপর মোহনকে প্রণাম করে বলল, পেন্নাময়ী কর্তা, বলুন কি করতে হবে? আরে 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 ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তুমি রান্নার কাজ করো তো? আগে আমি তো রান্নার কাজই করি হুজুর। ভালো হবে রান্না? মানে ভালো পারো নিশ্চয়ই? কেন পারবো না হুজুর? আচ্ছা, এক জায়গায় রাঁধতে হবে, আশা করি কোনো অসুবিধা হবে না। না হুজুর। বেশ, তাহলে তৈরি হয়ে নাও। আমার প্রত্যেকটা কথা মনে রাখবে আর খুব সাবধানে থাকবে। আর 2টো সার্টিফিকেট
এই দুটো সার্টিফিকেট আমি বানিয়ে রেখেছি তোমার জন্য, যত্ন করে রাখো। আর এই নাও টাকা, আরও টাকা পরে পাবে। আচ্ছা কর্তা। সেদিন সন্ধ্যার আগেই সোহাগী দুটো সার্টিফিকেটের মহিমায় রায় সাহেব অবিনাশচন্দ্র রায়ের বাড়িতে রাঁধুনির কাজে বহাল হয়ে গেল। রাত প্রায় 10টা। মোহন একটা হাতে মাঝারি সুটকেস নিয়ে রায় সাহেবের বাড়ির পেছনের পাঁচিল টপকে ভেতরে প্রবেশ করল। পেছনে দরজা খুলে সোহাগী দাঁড়িয়েছিল। মোহনকে দেখে বলল, হুজুর আসুন। রায় সাহেব কোথায়? আগে তিনি তো সন্ধ্যার পরে বাইরে গেছেন, এখনো ফেরেননি কো। বাহ, আমাকে রান্নাঘরে নিয়ে চলো। আসুন, এই দিক দিয়ে আসুন। সোহাগী মোহনকে নিয়ে রান্নাঘরে ঢুকল। রান্নাঘরে পশ্চিম দিকের জানলাটা একটু খুলে মোহন দেখল সেখান থেকে রায় সাহেবের ড্রয়িং রুমটা পরিষ্কার দেখা যায়। মোহন আনন্দিত স্বরে বলে উঠল, বাহ, বেশ বেশ। সোহাগী অবাক হয়ে দেখল মোহন তার সুটকেস খুলে ভেতর থেকে একটা দামি কম্বল এবং একটা চাদর বের করে মেঝের ওপর পাতছে। সে বলল, হুজুর কি এই ঘরে শোবেন? আচ্ছা, এই ঘরে কেউ কি ঢোকে? কোনো চাকর বাকর? আগে না হুজুর, এখানে কারো ঢোকার হুকুম নেই। বেশ, তুমি এখন তোমার ঘরে গিয়ে শুয়ে পড়ো। আচ্ছা হুজুর। সোহাগী বেরিয়ে গেল। মোহন কম্বলের ওপর বসে একটা সিগারেট ধরালো। রাত যখন প্রায় 11টা বাজে, হঠাৎ একটা মোটরের শব্দ শুনে মোহন সাবধানে জানলার পাল্লাটা খুলে তাকাল। দেখল রায় সাহেব অবিনাশ রায় ড্রয়িং রুমের দরজা খুলে ভেতরে ঢুকলেন। ঘরের সবকটা আলো জ্বেলে দিলেন। তারপর একটা সোফায় বসে চুরুট ধরালেন। মোহন অনুমান করল রায় সাহেব কারোর জন্য অপেক্ষা করছেন। এত গভীর রাত্রে কে আসবে? মোহন কৌতূহলী হয়ে উঠল। সে নিঃশব্দে অপেক্ষা করতে লাগল। মোহন ঠিকই অনুমান করেছিল। আর একখানা মোটরের আওয়াজ শোনা গেল। মোটরটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। একটু পরেই ভারী জুতোর আওয়াজ শোনা গেল। যে ব্যক্তি রায় সাহেবের ড্রয়িং রুমে প্রবেশ করলেন তাকে দেখে মোহনের বিস্ময়ের অবধি রইল না। একজন মিনিস্টার রায় সাহেবের সঙ্গে দেখা করতে এসেছেন। তিনি ঘরে ঢুকে রায় সাহেবের সঙ্গে কথা বলতে শুরু করলেন। রান্নাঘর থেকে ড্রয়িং রুমটা বেশ কিছুটা দূরে, তাই তাদের কথাবার্তা মোহন শুনতে পেল না। কিন্তু মিনিস্টার সাহেবের হাবভাব দেখে মনে হলো তিনি যথেষ্ট ক্রুদ্ধ ও বিরক্ত। কিন্তু রায় সাহেব নির্বিকার ভঙ্গিতে সোফায় বসে চুরুট টানছিলেন। রায় সাহেবের সঙ্গে মিনিস্টারের আরও কিছুক্ষণ কথাবার্তা চলল। কিছুক্ষণ পর মন্ত্রী সাহেব পকেট থেকে এক তাড়া নোট বের করে রায় সাহেবের দিকে ছুঁড়ে দিলেন। তারপর দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। রায় সাহেব সোফায় বসেই থাকলেন। একটু পরে ঘড়ি দেখলেন। মোহন অনুমান করল উনি অন্য কোনো অতিথির জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর আবার একটা মোটরের শব্দ শোনা গেল। একটু পরে একজন মধ্যবয়সী ভদ্রমহিলা ঘরে ঢুকলেন। তিনি কাতর ভঙ্গিতে রায় সাহেবকে কিছু বললেন। তারপর চোখে রুমাল চাপা দিয়ে অশ্রু মুছলেন। বেশ কিছুক্ষণ কথাবার্তার পর তিনি হাতের ব্যাগ খুলে কয়েক তাড়া নোট বের করে রায় সাহেবের সামনে ফেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। এই মধ্যবয়সী ভদ্রমহিলাকে মোহন চিনত। তিনি একজন স্বনামধন্য ব্যক্তির স্ত্রী। কিছুক্ষণ পর মোহন আরও একজন অতিথিকে ড্রয়িং রুমে ঢুকতে দেখল। অবাক হয়ে মোহন দেখল তিনি কলকাতার একজন নামজাদা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। রায় সাহেবের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর তিনি একটা চেক লিখে রায় সাহেবকে দিয়ে বেরিয়ে গেলেন। মোহন অবাক হয়ে দেখল একের পর এক গণ্যমান্য ব্যক্তিরা এসে রায় সাহেবকে অর্থ দিয়ে যাচ্ছে। অনেক রাত হয়েছিল। ঘুমে মোহনের চোখ জড়িয়ে আসছিল। সে দেখল সংগৃহীত সমস্ত অর্থ গুনে নিয়ে রায় সাহেব ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেলেন। মোহন সাবধানে জানলা বন্ধ করে কম্বলের ওপর শুয়ে ঘুমিয়ে পড়ল।
সোহাগের ডাকে সকালে মোহনের ঘুম ভাঙল। সে ব্যস্তভাবে উঠে সুটকেসের মধ্যে কম্বল এবং চাদর ঢুকিয়ে দিয়ে বলল, রায় সাহেব উঠেছেন? আগে হুজুর, ওনার চাকর বললো উনি 9টার আগে উঠবেন না। বাহ, বেশ। তুমি এক কাজ করো, ওই চাকর রামকে কিছু একটা কাজে বাইরে পাঠাও, সেই সময় আমি বেরিয়ে যাব। আচ্ছা হুজুর। মোহন তার বাসায় ফিরে এসেই স্নান খাওয়া সেরে নিল। বিলাস, গাড়ি বের করতে বলো, আমি এক্ষুনি বেরোবো। কোথায় যাবেন কর্তা? আমি একটু আদালতে যাব। কলকাতা এসে থেকে সরোজের সঙ্গে দেখা হয়নি। আমি উৎপলের ছদ্মবেশেই যাব, কিন্তু ব্যাপারটা বেশ জরুরি। ঠিক আছে কর্তা। মোহন আদালত প্রাঙ্গণে এসে উপস্থিত হয়ে দেখল আদালত লোকে লোকারণ্য। বহু মানুষ এই মোকদ্দমা ও আততায়ী যুবককে দেখতে এসেছিল। গাড়ি থেকে নেমে মোহন উপরে উঠে গেল। ম্যাজিস্ট্রেটের বিচারকক্ষের সামনে গিয়ে দেখল অনেক লোক বাইরে দাঁড়িয়ে আছে। মোহন ভেতরে প্রবেশ করল। আদালত কক্ষ বহু মানুষের কলরবে মুখরিত ছিল। ম্যাজিস্ট্রেট প্রবেশ করা মাত্র সমস্ত কোলাহল থেমে গেল। মোহন দেখল সরোজ এ কদিনেই শুকিয়ে গেছে। তার চুল উস্কো খুস্কো, চোখে মুখে দুর্ভাবনার ছাপ। সে আকুল আগ্রহে চারিদিকে তাকিয়েছিল। হঠাৎ উৎপল বেশি মোহনের ওপর তার চোখ পড়ল। সঙ্গে সঙ্গে তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। মোহন মৃদু হেসে তাকে অভয় দেওয়ার চেষ্টা করল। একটু পরেই ম্যাজিস্ট্রেট তার প্রাথমিক কিছু কাজ শেষ করে আসামি সরোজের কেস হাতে নিলেন। গভর্নমেন্ট পক্ষের উকিল চার্জশিট দাখিল করে একটা ছোট বক্তৃতা করলেন। ম্যাজিস্ট্রেট জানতে চাইলেন আসামি পক্ষের কোনো আইনজীবী আছে কিনা। সঙ্গে সঙ্গেই 12 জন উকিল এবং ব্যারিস্টার উঠে দাঁড়ালেন এবং ওকালতনামা দাখিল করলেন। ম্যাজিস্ট্রেট অবাক হয়ে আসামির দিকে তাকালেন। তিনি আসামিকে একজন সাধারণ খুনি ভেবেছিলেন, কিন্তু 12 জন আইনজীবীর ওকালতনামা পড়ে বুঝলেন আসামি কোনো সাধারণ ব্যক্তি নয়। ম্যাজিস্ট্রেট আসামিকে প্রশ্ন করলেন সে নির্দোষ না দোষী। সরোজ উত্তর দিল সে নির্দোষ। দুপক্ষের বাদানুবাদের পর বিচারক জানালেন 1 সপ্তাহ পরে এই মামলার শুনানির দিন ধার্য করা হলো। সেদিন আসামি পক্ষের জামিনের দরখাস্ত তিনি বিবেচনা করে দেখবেন। ইতিমধ্যে আসামিকে জেল হাজতে পাঠানোর ব্যবস্থা করা হলো। আদালত থেকে বেরিয়ে যাবার মুহূর্তে সরোজ উৎকণ্ঠিত হয়ে মোহনের দিকে তাকালো। মোহন মৃদু হেসে তাকে আবার অভয় দিল। সেদিন রাত্রি 8টার সময় মোহন আবার অবিনাশ রায়ের বাড়িতে উপস্থিত হল। সোহাগী দরজা খুলে দিল। রায় সাহেব কি বাড়িতে আছেন? না হুজুর, তিনি তার এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছেন। তিনি আজকে ফিরবেন না। বাহ, বেশ বেশ। রামচরণ কোথায়? সেও তো আজকে ছুটি নিয়ে বাইরে গেছে, কাল সকালে ফিরবে। বাহ, এই সুযোগটা কাজে লাগাতেই হবে। সেই প্রতিজ্ঞাপত্র আমাকে খুঁজে বের করতে হবে। সোহাগী, ড্রয়িং রুমে কি চাবি দেওয়া আছে? না হুজুর, কোনো ঘরে চাবি দেওয়া নেই। বাহ, বেশ বেশ। মোহন ধীরে ধীরে ড্রয়িং রুমে প্রবেশ করল। মেঝের ওপর দামি গালিচা পাতা, আধুনিক ফ্যাশনের বহুমূল্য আসবাবপত্রে ঘরটি সুরুচি সম্পন্নভাবে সাজানো। 2টো টেবিল আছে, একটা বড় এবং একটা ছোট। মোহন ঘরের মাঝখানে দাঁড়িয়ে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। তারপর জানলাগুলো বন্ধ করে আলো জ্বালিয়ে দিল। কোথায় খোঁজা যায়? এখন বাজে 9টা। এখন কি? ঘরের বাইরে হঠাৎ পায়ের অস্পষ্ট আওয়াজ শুনে সে সঙ্গে সঙ্গেই আলোটা নিভিয়ে দিল।
তারপর একটা পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালো। বিপদের সময় মোহনের ধৈর্য বুদ্ধি অটুট থাকে, এটা বারবার প্রতিপন্ন হয়েছে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। সে পকেটে হাত দিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। ঘর অন্ধকার। মোহন উৎকণ্ঠ হয়ে শুনল ঘরের মধ্যে একজন প্রবেশ করেছে এবং আলো জ্বেলে দিয়েছে। সঙ্গে সঙ্গেই দেখা গেল রায় সাহেব এসে ঢুকেছেন। মোহন পর্দার আড়ালে দাঁড়িয়ে নিঃশব্দে সবকিছুই দেখছিল। সে উদ্বিগ্ন হলেও শান্তভাবে অপেক্ষা করছিল। রায় সাহেব ঘরের চারিদিকে চোখ বুলিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। তারপর বিদ্যুৎ গতিতে পকেট থেকে একটা রিভলভার বের করে মোহন যেখানে দাঁড়িয়েছিল সেদিকে রিভলভার তাক করে কঠিন স্বরে বললেন, মাহান, তোমাকে পর্দার আড়ালে লুকিয়ে থাকতে হবে না, তুমি বেরিয়ে এসো। আমরা বরং আলাপ করি। আমি 3 গুনব, কিন্তু 1, 2, আরে বাহ, এই তো জেন্টলম্যানের মতো তুমি বেরিয়ে এসেছ। হ্যাঁ বলুন। না, বলার কিছু নেই। তোমাকে দেখে খুব ভালো লাগছে, দস্যু মোহন। বরং আমরা সোফায় বসে একটু কথা বলি। মোহন, তোমার পকেট দুটো বড় ভারী হয়ে আছে, যন্ত্র দুটো একটু দয়া করে বের করে দাও, তাহলে আমাদের কথা বলতে সুবিধা হবে। গুড গুড। এই যন্ত্রগুলোর আর কোনো দরকার নেই মোহন। বাই দ্য ওয়ে, তোমাকে আমার সামনে দেখে আমার খুব ভালো লাগছে। তুমি নিজেকে বড় চালাক বলে ভেবেছ না দস্যু মোহন? ভেবেছ বেকার বা সানিয়ালের মতন লোককে তুমি বোকা বানিয়েছ বলে তোমার থেকে চালাক কোনো লোক নেই। By the way, would you like to have a bit of single malt whiskey? মানে আমি বলছিলাম আমরা একটু হুইস্কি খেতে খেতে কথা বলতে পারি। ব্যাপারটা এনজয়েবল হবে। না, আমি মদ্যপান করি না। ও বাবা, একটা দস্যু হয়ে তুমি ড্রিঙ্ক করো না? না, আমি ড্রিঙ্ক করি না। যাই হোক মাহান, আমার নেক্সট স্টেপ হবে তোমাকে পুলিশে ধরিয়ে দেওয়া। আই রিয়েলি লাইক ইট। তোমাকে ফাঁসির দড়িতে ঝুলতে দেখলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। কি হলো মোহন, তুমি চুপ করে আছো কেন? তুমি কি ভয় পেয়ে গেলে নাকি? না, এখনো পাইনি, চেষ্টা করছি ভয় পাওয়ার। ভয় পাওয়ার চেষ্টা করছো? ইন্টারেস্টিং, ইউ আর রিয়েলি ইন্টারেস্টিং। এনিওয়ে, কিন্তু আমার কাছে একটা অপশন আছে। আমি জানি তুমি কেন কলকাতায় এসেছো। আমি জানি তোমার শ্যালকের ব্যাপারটাও। তুমি তোমার শ্যালক ওকে বাঁচাতে চাইছো তো? হবে। আমি তার জন্য তোমাকে একটা সুযোগ দিতে পারি, কিন্তু তার আগে একবার পুলিশ কমিশনারকে ফোন করে নি। হ্যাঁ, হ্যালো লালবাজার, আমি রায় সাহেব মিস্টার অবিনাশ রায় বলছি। আমি একটু কমিশনারের সঙ্গে কথা বলতে চাই। ইয়েস স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং। অ্যাকচুয়ালি আপনাকে আমি একটু ডিস্টার্ব করছি, বাট খবরটা আপনার খুব ভালো লাগবে। হ্যাঁ নিশ্চয়ই। আসলে আমি বলছিলাম দস্যু মোহন ঠিক আমার সামনে, আমার পিস্তলের নলের সামনে সোফায় চুপচাপ বসে আছে। আপনারা এলেই তাকে ধরতে পারবেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, একজন সভ্য ভদ্র নাগরিক হিসেবে এটা তো আমার কর্তব্য।
আপনারা আসুন, আমি ওকে বসিয়ে রাখছি। ও আপনাদের সঙ্গে মিট করার জন্য নিশ্চয়ই খুবই আগ্রহী। ওকে স্যার, ওকে ওকে, থ্যাংক ইউ। তা মহান, যেটা বলছিলাম, তাহলে আমাদের হাতে আর 15 মিনিট সময় আছে। আমি তোমাকে একটা অপশন দিতে চাই। মিস্টার অবিনাশ রায়, আপনার নাটকটা বড্ড জোলো হচ্ছে। আপনার যদি আমাকে পুলিশে ধরিয়ে দেওয়ার থাকে, এত কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি চুপচাপ বসে আছি, তারা আসবে, আমাকে ধরে নিয়ে যাবে। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি প্রচণ্ড ভয় পাচ্ছি, আপনি দেখুন। মহান, তুমি ভাবছো আমি ইয়ার্কি মারছি, তা মোটেও নয়। আমি মজা করছি না। আমি তোমাকে বাঁচার জন্য একটা রাস্তা দিতে পারি। এখনো কিন্তু হাতে 10 মিনিট সময় আছে। আচ্ছা, শুনি। ব্যাপারটা খারাপভাবে নেও না। এটা ধরো দুজন ভদ্রলোকের মধ্যে কথা হচ্ছে, 2 জেন্টলম্যান, রাইট? তুমি যে রমা দেবীকে বিবাহ করেছো, সেটা আমি খুব একটা পছন্দ করি। তার কারণ আমি রমা দেবীকে খুবই পছন্দ করি, আর ওনার ভবিষ্যৎ নষ্ট তুমি করেছো, এটাও খুব একটা ভালো কাজ নয়। একজন অত সুন্দরী শিক্ষিতা মহিলা, সে একটা দস্যুর সঙ্গে জীবন কাটাবে? হাউ ইজ ইট পসিবল? আপনি কি বলতে চাইছেন মিস্টার অবিনাশ রায়? না, আমি বলতে চাইছি, রমা দেবীকে তুমি আমার হাতে তুলে দাও। তুমি এখান থেকে নিঃশব্দে বেরিয়ে চলে যাও। তুমি ধরাও পড়বে না, আর তোমার সঙ্গে আমার কোনোদিন দেখাও হবে না। মিস্টার অবিনাশ রায়, আমি এইবার খুব ভয় পাচ্ছি, প্রচন্ড ভয় পাচ্ছি আমি। হোয়াট? কি বলতে চাইছো? আমি ভয় পাচ্ছি কারণ আমি নরহত্যা করি না, আর আমার মনে হচ্ছে আপনাকে আমায় হত্যা করতে হবে। আমার মনে হয় তোমার নার্ভাস ব্রেকডাউন হয়েছে। বন্দুক আমার হাতে, আর তুমি আমাকে খুন করার কথা চিন্তা করছো। আমি কিছুই ভুলিনি রায় সাহেব। আপনি ভুলে গেছেন আপনি কার সঙ্গে কথা বলছেন আর কাকে নিয়ে কথা বলছেন। আপনি আমার স্ত্রীকে নিয়ে কথা বলছেন। বি ভেরি কেয়ারফুল। আপনি দস্যু মোহনের সঙ্গে কথা বলছেন। ঠিক এই সময় রাস্তায় একটা গাড়ির হর্নের আওয়াজ শোনা গেল। পুলিশের গাড়ি ভেবে রায় সাহেব জানলার দিকে তাকাতেই সেই মুহূর্তেই ভীষণ বেগে ক্রুদ্ধ বাঘের মতো মোহন রায় সাহেবের উপর ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে রায় সাহেবের হাত থেকে রিভলভারটা কেড়ে নিয়ে রায় সাহেবকে একটা চেয়ারের সঙ্গে বেঁধে ফেলল। মোহন রায় সাহেবের কপালে রিভলভারটা ঠেকিয়ে বলল, মিস্টার অবিনাশ রায়, আরেকবার মনে করিয়ে দিই, আমার নাম দস্যু মোহন। দস্যু মোহনকে ধরা কঠিনই নয়, অসম্ভব। এটা হয়তো আপনি জানতেন না। যাই হোক, এখনো 5 মিনিট সময় আছে। এখন আমি আপনাকে একটা অপশন দিচ্ছি। আপনি যে প্রতিজ্ঞাপত্রের বলে মন্ত্রী থেকে বড় বড় অফিসার সকলকে ব্ল্যাকমেল করেন, সেই প্রতিজ্ঞাপত্রটা আমার দরকার। যদি ওটা আপনি আমাকে দিয়ে দেন, তাহলে আপনি বেঁচে গেলেন। আর না হলে আপনারই বন্দুক থেকে একটা ছোট্ট বুলেট বেরিয়ে আপনার কপালে একটা ছোট্ট ফুটো হবে। আরেকবার মনে করিয়ে দিই, আমার নাম দস্যু মোহন। ওকে মোহন, ওকে, ডোন্ট বি সো এক্সাইটেড। ওই প্রতিজ্ঞাপত্রটা একটা কাঁচের গুলির মধ্যে ঢুকিয়ে রেখেছি। ওই গুলিটা তুমি ওই বাঁ পাশের আলমারির মধ্যে যে আমার গোল্ডের সিগারেট কেস আছে, ওর মধ্যে গুলিটা আছে। তুমি ওটা নিয়ে নাও। ওকে? চিট করছেন না তো? যদি চিট করেন, মনে রাখবেন, আমি কিন্তু আপনাকে ঠিক খুঁজে বার করব। মোহন দ্রুত হাতে আলমারি খুলে সিগারেটের বাক্সের মধ্যে থেকে একটা ছোট্ট কাচের গুলি বের করে। ঠিক তখনই পুলিশের ভ্যান বাড়ির সামনে এসে পৌঁছল।
পুলিশের ভারী বুটের আওয়াজ শোনা যাচ্ছিল। মোহন বুঝল এখনই পুলিশ বাহিনী ড্রয়িং রুমে প্রবেশ করবে। মুহূর্তের মধ্যে ড্রয়িং রুমের পেছনের জানলা খুলে জলের পাইপ বেয়ে নিচে নেমে গেল। পুলিশ দরজায় ধাক্কা দিতে লাগলো। মিনিস্টারের অফিসের গেটে সশস্ত্র পুলিশ চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে পাহারা দিচ্ছিল। একটা বিরাট রোলস রয়েস গাড়ি ফটকের সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে একজন যুবক নাম, তার পরনে আধুনিক ইউরোপিয়ান পোশাক। যুবকটির সামনে এসে সার্জেন্ট তার কার্ড দেখতে চাইল। যুবক মৃদু হেসে পকেট থেকে একটা সুদৃশ্য সোনার কেস থেকে কার্ড বের করে সার্জেন্টের হাতে দিল। সার্জেন্ট তাকে 1 মিনিট অপেক্ষা করতে বলে মিনিস্টারের অফিসে ঢুকে গেল। একটু পরেই তাকে ভেতরে যেতে নির্দেশ দিল। মিনিস্টার কার্ডটা হাতে নিয়ে একবার দেখলেন। গুড মর্নিং মহারাজ। চিচিংগড়, এটা কোথায়? ওইটা জাল কার্ড, না হলে ভেতরে আসতে পারতাম না। এই নিন আমার আসল কার্ড। দস্যু মোহন, তাহলে তো আমার এখন পুলিশকে খবর দেওয়া উচিত। এসব করবেন না, বরং আমার কথা মন দিয়ে শুনুন, তাতে আপনার উপকার হবে। কি চাও তুমি? আমি আপনার উপকার করতে চাই, বিনিময়ে আমার একটা মূল্যও চাই। আর বাই দ্য ওয়ে, আর আমি এটাও জানি রায় সাহেব অবিনাশ রায় আপনার কাছ থেকে ব্ল্যাকমেল করে যথেষ্ট টাকা পয়সা নেন। কে রায় সাহেব? আমি কোনো রায় সাহেবকে চিনি না। দেখুন, আমার কাছে কোনো কথা লুকিয়ে কোনো লাভ নেই, আর আমার সময়ও যথেষ্ট মূল্যবান। আপনি আমাকে বলুন, এই ব্ল্যাকমেলার রায় সাহেবের হাত থেকে আপনি কি মুক্তি চান? মানুষ তো অনেক কিছুই চায় মোহন, কিন্তু আমি যদি সেই দলিলটা অর্থাৎ সেই প্রতিজ্ঞাপত্রটা আপনাকে উদ্ধার করে এনে দিতে পারি। তুমি আনবে? হ্যাঁ। আচ্ছা, বিনিময়ে কি চাও? কত টাকা চাও? আমি টাকা চাই না। তাহলে? আপনি নিশ্চয়ই জানেন একজন নির্দোষ নিরপরাধ যুবক এই শয়তান রায় সাহেবের ষড়যন্ত্রের শিকার হয়েছে। মিথ্যে খুনের অপরাধে তার ফাঁসি হতে চলেছে, আর ওই যুবকের বাবাকেও সে ব্ল্যাকমেল করছে। ওই যুবকের বাবার নাম কি? মিস্টার সোম, পঙ্কজ সোম। পঙ্কজ সোম, কিন্তু সেই গোপন দলিলে তো তার সই ছিল না। আপনি ঠিক জানেন মিস্টার সোম আপনাদের দলের সভ্য ছিলেন না। দেখো মোহন, আমার স্ত্রী কি শক্তি অত দুর্বল নয়। আমার এখনো স্পষ্ট মনে আছে, পঙ্কজ বড় লোকের একমাত্র খামখেয়ালি ছেলে ছিল। সে তখন কোনো কাজকর্ম করতো না, হাতে অফুরন্ত সময় ছিল, আর সেজন্যই সে আমাদের দলে ভিড়েছিল। কিন্তু সে সই করেনি। আড্ডায় আসতো, আমাদের সঙ্গে মেলামেশা করতো, কিন্তু সই সে করেনি। আমি সেই দলিলের সন্ধান পেয়েছি, আর সেই দলিল আপনার হাতে তুলেও দিতে পারি, কিন্তু তার বিনিময়ে মিস্টার পঙ্কজ সোমের ছেলে সরোজকে মুক্তি দিতে হবে। কিন্তু সে তো খুনের জন্য গ্রেপ্তার হয়েছে, আর খুনের কেসটার মিথ্যা তা প্রমাণ করা সহজ নয়। কিন্তু গভর্নর চাইলে তা করতে পারেন। অল রাইট, কিন্তু কবে তুমি ওই দলিল আমার হাতে দিতে পারবে? এই মুহূর্তে, এখনই। মোহন পকেট থেকে কাঁচের গুলিটা বের করল, তারপর গুলির মধ্যে থেকে দলিলটা টেনে বের করে মিনিস্টারের হাতে তুলে দিল। মিনিস্টার সেটা হাতে নিয়ে ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলেন। তার মুখে একটা হতাশার চিহ্ন ফুটে উঠল। এটা জাল দলিল মোহন। এটা জাল দলিল? আমরা 12 জন সই করেছিলাম, কিন্তু এই দলিলে পঙ্কজের সইটাও জোড়া হয়েছে। তার মানে এটা আসল দলিল নয়। আর তাছাড়া ওই দলিলে একটা বিশেষ চিহ্ন ছিল, সেটা এখানে নেই। এই প্রতারণার জন্য শয়তানটাকে আমি এমন শিক্ষা দেব যা সে কল্পনাও করতে পারবে না। অসম্ভবের পেছনে ছুটছে মোহন। মন্ত্রী মহাশয়,
দস্যু মোহনের ডিকশনারিতে অসম্ভব কথাটা নেই। আমি যত শীঘ্র পারি দলিলটা আপনার হাতে তুলে দেব। কতদিন অপেক্ষা করতে হবে? 2 সপ্তাহ সময় চাইছি। বেশ, কিন্তু মোহন ভুলে যেও না, তোমাকে গ্রেপ্তার করার জন্য আমরাও কিন্তু উদ্গ্রীব হয়ে আছি। মোহন মিনিস্টারের সঙ্গে হ্যান্ডশেক করে ঘরের বাইরে বেরিয়ে এলো। বেরিয়ে এসে দেখল রায় সাহেব অবিনাশচন্দ্র রায় মন্ত্রী সাহেবের সঙ্গে দেখা করার জন্য এসেছেন। সার্জেন্ট তাকে বলছে মন্ত্রী সাহেব এখন চিচিংগড়ের মহারাজার সঙ্গে কথা বলছেন। চিচিংগড়ের মহারাজ? ইয়েস, আই অ্যাম দ্য মহারাজ অফ চিচিংগড়। এ কথা বলেই মোহন দ্রুত পায়ে বেরিয়ে গিয়ে তার মোটরে উঠে বসল। মোটর স্টার্ট দিয়েই দুরন্ত গতিতে ছুটতে আরম্ভ করল। মোহন মন্ত্রী সাহেবের অফিস থেকে বেরিয়ে তার বাসায় এসে পৌঁছল। বাসায় ঢুকতেই বিলাস মোহনকে একটা চিঠি দিল। চিঠিটা হাতে নিয়ে মোহন দেখল রমার চিঠি। রমার চিঠি? প্রিয়তম, তোমার চিঠি পেয়ে খুব ভালো লাগছে। জানো তো, তোমার জন্য আমার খুব ভয় হয়, রাতে শুয়ে ঘুম আসে না। গতকাল বাবার কাছে গিয়েছিলাম, তুমি দাদাকে উদ্ধারের জন্য চেষ্টা করছো শুনে তিনি ভরসা পেয়েছেন। এদিকে 2 দিন ধরে আমাদের প্রাসাদের সামনে কিছু মানুষের আনাগোনা লক্ষ্য করছি। তারা আমাদের বাড়ির দিকে তাকিয়ে থাকে। আমার মনে হয় ওরা আমাদের বাড়ির দিকে নজর রাখছে। এত বড় বাড়িতে একা একা ভালো লাগছে না। কবে আসবে তুমি? তোমার রমা। কর্তা, রাতে কি আবার বেরোবেন? ও বিলাস, হ্যাঁ একটু বেরোবো বুঝলে। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, আমি একটা টেলিগ্রাম করব, তোমাকে লিখে দিচ্ছি। কালকেই আমাকে পুরী যেতে হবে। কার কাছে? কর্তামার কাছে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। বিলাস অত্যন্ত খুশি হয়ে কাগজটা নিয়ে বেরিয়ে গেল। মোহন রায় সাহেবের ভৃত্য রামচরণের বন্ধুর ছদ্মবেশ পরে বেরোল। রামচরণ বন্ধুকে দেখে পরম খোশমেজাজি বলল, বন্ধু এসে গেছো? আজ আর বাইরে নয়, চলো কর্তা ড্রয়িং রুমে গিয়ে বসি। কোথায় গেছে? থিয়েটার দেখতে গেছে নাকি? কর্তা কিছুদিনের জন্য চিনজে গেছে, আমার উপর বাড়ির দেখাশোনার ভার দিয়ে গেছে। বহুত খুব। তা কবে গেছেন? আজ সন্ধ্যেবেলায় 8টার মেলে তুলে দিয়ে এলাম। তো হঠাৎ চেঞ্জে গেলেন কেন? আরে বাবা, বড় লোকের খেয়াল। আমার কর্তার তো আবার একটু মহিলার দোষ আছে, বুঝলে কিনা। সুন্দরী মেয়েদের গন্ধ পেলে বাচ্চাজনের আর জ্ঞান থাকি না একেবারে। কোন সুন্দরী মেয়েকে নিয়ে গেছেন নাকি? না, ট্রেনে তো আমি কোনো মহিলা দেখিনি, তবে জানি না ওনার কি আর মেয়ের অভাব হবে। চলো দোস্ত, চলো। দোস্ত একটু তুমি বসো, আজকে আমি তোমাকে মদ খাওয়াবো। হ্যাঁ, আমি একটু দোকান থেকে আসছি। রায় সাহেব এই সময় হঠাৎ কলকাতার বাইরে গেল কেন? তবে যেখানেই যাক, ওকে আমি টেনে হিঁচড়ে বের করব। আমার নাম দস্যু মোহন। দোস্ত দেখো কত তাড়াতাড়ি চলে এলাম মাল নিয়ে, চলো শুরু করে দি। না বন্ধু, আজকে আমার একটা কাজ পড়ে গেছে, আমাকে এখনই বেরিয়ে যেতে হবে। তুমি চালাও, একাই চালাও। রায় সাহেবের বাড়ি থেকে বেরিয়েই মোহন একটা ট্যাক্সি পেয়ে গেল। ট্যাক্সিটা নিয়ে সে বাসায় উপস্থিত হতেই বিলাস মোহনকে বলল, কর্তা একটা তার এই চা। সে ভুরু কুঁচকে টেলিগ্রামটার দিকে তাকিয়ে রইল। তারপর তাড়াতাড়ি বিলাসের হাত থেকে টেলিগ্রামটা নিয়ে পড়তে শুরু করলো। গত রাত থেকে রমামাকে পাওয়া যাচ্ছে না, শীঘ্র এসো মিস্টার সোম। মানে এটা শয়তান, ওই শয়তানটারই কাজ। দস্যু মোহন সিরিজের 5ম গল্প রমাহারা মোহনের 1ম পর্ব আজ এখানেই শেষ হলো।
গল্প পাঠ এবং অভিনয়ে ছিলাম আমি নিবেদিতা এবং অরিন। এই গল্পের দ্বিতীয় ও অন্তিম পর্ব আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ।